আর এখন শুনুন, আমি তখন অবধি জানি না আসমা ভাবির ছোট বোন। জানলে হয়তো ভাবিকে বলে দিতাম আসমার সম্পর্কে। সে যাই হোক, এখন গল্পে আসা যাক। ভাবি চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে নিচে এলাম, দেখলাম আব্বু ভাইয়া বসে আছে। এত সকালে ঘুম থেকে ওঠার কারণ কি? তোমার বৌমা আছে না, তার বোনকে বিয়ে করব, তাই সকাল সকাল ওঠার প্রস্তুতি নিচ্ছি। বিয়া মানে? আব্বু, তোমার একটু বয়স হয়েছে, তাই তুমি বুঝবা না। বুঝবো না মানে? তুই দাঁড়া। কে শোনে কার কথা? এক দৌড়ে রান্নাঘরে আম্মুর কাছে। আব্বু দরজা অবধি এসে আর আসছে না। আব্বু আসো, অনেক ভালো খাবার হচ্ছে। না থাক, আমি যাই। এখানে কেন এসেছিলে? আব্বু কিছু বলার আগে আমি আম্মুকে বললাম, আম্মু, আব্বু আমাকে মারার জন্য এসেছে। কি? আরে আমি তো মজা করছিলাম। আর মজা করতে হবে না, তুমি এখান থেকে যাও। আব্বু আম্মুর কথা শুনে চলে গেল। এটা অবশ্য আজ প্রথম না, এর আগেও অনেকবার হয়েছে। যখন আব্বু মারতে চাই আম্মুর কাছে চলে আসি, আবার যখন আম্মু মারতে চাই আব্বুর কাছে চলে আসি, যার জন্য কেউ মারতে পারে না। আব্বু চলে যাওয়ার পর একটা চেয়ার টেনে আম্মু এবং ভাবির কাছে বসলাম। ওই, আজ কি বলেছিস? বলেছি ভাবি ছোট বোনকে বিয়ে করব। কি? তুমি তো আমার ছোট বোনকে এখন অবধি দেখোই নাই। আরে আমি মজা করছিলাম। রাধা, সে যাই হোক, সোহান, আজকে কিন্তু আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আজই? হ্যাঁ। ঠিক আছে, তাই হবে। তারপর আম্মু এবং ভাবির সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলাম। কিছু সময় পর ভাবিকে নিয়ে ঘুরতে বের হলাম। এখন বলো কোথায় যাবে? প্রথমে তোমার কলেজে চলো, তারপর অন্য কোথাও যাব। কলেজে কেন? আমার বোন সাথে যাবে। ঠিক আছে। তারপর ভাবিকে নিয়ে কলেজে গেলাম। কলেজে যাবার পর ভাবি কাকে যেন কল করে কথা বলতে লাগলো, তাই আমি গাড়ির বাইরে গেলাম। বাইরে প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর দেখলাম আসমা আমার দিকে আসছে। এই রে, এই মেয়ে জেনে গেল না তো আমি সেই ছেলে? কিন্তু আমি তো কাউকে বলিই নাই, তাহলে জানলো কি করে? আল্লাহ, এখন যে মেয়ে কি করবে? এমনিতেই মাথার 2 তার কাটা, এখন কি না কি করবে। আল্লাহ আমাকে বাঁচাও। মনে মনে এসে ভাবছি, এমন সময় আসমা বলল, ওই কুত্তা, তুই এখানে কি করিস? আমি এখানে না মানে? কি মানে মানে করছিস? তুই এখানে কেন সেটা আগে বল। কিছু বলতে যাব, ঠিক সেই সময় ভাবি বলল, সোহান, ভিতরে আয়। তার মানে তুই ড্রাইভার? আমি ড্রাইভার? আমিও তো সেটাই বলছি। ড্রাইভার। তোমাকে একটু পরে বলছি। আসমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভাবিকে গাড়ির ভিতর থেকে বাইরে বের করে একটু দূরে নিয়ে আসলাম। আরে, বাইরে আনলে কেন? ওইটা তোমার কে হয়? কেন, আমার বোন। নিজের বোন? হ্যাঁ, কিন্তু তোমাকে কি কিছু বলেছে? বলেনি, তবে বলবে। কি বলবে? আরে এটাই সে মেয়ে। কোন মেয়ে? আরে আমি যাকে ভালোবাসি। কি? তার মানে আসমা? হ্যাঁ। ঠিক আছে, আমি ওকে সব বলবো। না ভাবি, কিছু বলবে না। ও যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি ড্রাইভার। কি বলছিস এসব? পাগল হয়েছিস? না, তোমাকে যা বলছি তাই করবা, প্লিজ। কিন্তু সোহান, তুই এসব কেন করছিস? সময় হলে বুঝতে পারবে। ঠিক আছে, তোর ইচ্ছা। ভাবির সাথে কথা বলা শেষ করে গাড়িতে আসলাম। আমাদের দেখে আসমা বলল, আপু, তোর এই ড্রাইভারের সাথে কি এত কথা? তেমন কিছু না সোহান, এখন চল। তারপর ভাবির কথা মতো একটা স্থানে আসলাম। ভাবি আর আসমা হাঁটাহাঁটি করছে, কিন্তু আমার মনটা চাইছে আসমাকে লাথি দিয়ে ঠান্ডা জলে ফেলে দেই। সারাটা রাস্তা জ্বালাতে জ্বালাতে এসেছে। মানে আমি ওকে এতদিন যেসব কথা বলেছি সব কথা ভাবিকে বলে দিছে, সাথে অপমান তো আছেই। ওই, তোর এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাস না? কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের জন্য বাদাম নিয়ে আয়। আমার কাছে টাকা নাই। জানি তো, তুই এটা ফকির। আর আমাকে বলছিলি আই লাভ ইউ। হাউ ফানি। আরে তুই নিজেকে একবার দেখ, আর আমাকে একবার দেখ। তোর সাথে কি আমার কখনো যায়? সরি। কিসের সরি, শালা ফকির কোথাকার। আসমার কথা শুনে এবার প্রচুর রাগ হয়ে গেল। বারবার আজে বাজে কথা বলছে। চুপ, একদম চুপ। আর একবার কথা বললে আমি তোকে কি করব আমি নিজেও জানি না। কি আছে তোর, যার জন্য এত অহংকার? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, তবে তোর সম্পত্তির জন্য না। সরি, ওটা তো তোর সম্পত্তি না, তোর বাবার। কি বলেছিস? বারবার আমি ফকির? হ্যাঁ, আমি ফকির, তবে একটা কথা বারবার বলবি না। আর কি খেতে চেয়েছিলি? বাদাম, রাইট? তুই এখানে একটু অপেক্ষা কর, তোর জন্য বাদাম নিয়ে আসছি। একেবারে কথাগুলো বললাম। কথা বলার সময় খেয়াল করলাম
আসমা অনেকটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হয়তো এমন কিছু আশা করিনি। তারপর আসমার থেকে চলে এসে ভাবির কাছে এলাম। ভাবি কিছু টাকা দাও, বাদাম কিনবো। আমি বাসা থেকে বেরোবার সময় পার্স আনতে ভুলে গেছি। ঠিক আছে, কিন্তু তোর আর আসমার মধ্যে কি এমন কথা হলো? দেখলাম তুই রেগে কথা বলছিস। ও কিছু না, তুমি টাকা দাও। তারপর ভাবির থেকে টাকা নিয়ে বাদাম কিনে আসমার কাছে গেলাম। তবে আসমাকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ আমি যে অবস্থায় দেখে গেছি ঠিক একইভাবে রয়েছে। পেতনি ধরলো না তো, তাতে আমার কি? বাদামের প্যাকেটটা আসমার হাতে ধরিয়ে দিয়ে বললাম, নে খা। কিন্তু তাতেও কোনো কথা বললো না। এবার একটু ভয় হলো, মেয়েটার কিছু হয়ে গেল না তো। মনে মনে এসে ভাবছি, ঠিক তখন একটা ফাজিল বুদ্ধি মাথায় চাপলো এবং সেটা প্রয়োগ করলাম। ভাবি, তোমার ছোট বোন কেমন যেন হয়ে গেছে, আমাকে কিস করতে চাইছে। কথাটি বলা শেষ করে আসমান দিকে তাকাতেই মনে হলো ওর চোখের মধ্যে অগ্নিগিরি উৎপন্ন হচ্ছে। ভাবি, তুমি ভাইয়ার সাথে কথা বলা বাদ দিয়ে তোমার এই পেতনি বোনকে দেখো, আমার ইজ্জত লুটে নিল, প্লিজ বাঁচাও। আমার কথা শুনে ভাবি ভাইয়ার সাথে ফোনে কথা না বলে আমাদের কাছে এলো। কি হয়েছে তোদের? ভাবি, আমার সব শেষ। শেষ মানে? তোমার বোন আমার আর কিছু বলা হয়ে উঠলো না, কারণ তার আগে আসমা ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো। আসমার হাতটা মুখে পড়তেই আমি যেন কোথায় হারিয়ে গেলাম। যে মেয়ে শুধু আমাকে থাপ্পড় মারে, এখন সেই কিনা ডাহা মিথ্যা কথাও মেনে নিয়ে আমাকে আটকে রেখেছে। মনটা চাইছে আসমানের সুন্দর শৈল্পিক হাতটায় ভালোবাসার পরশ এঁকে দেই, কিন্তু পারছি না। সে যাই হোক, আসমান ভাবিকে একটু দূরে যেতে বলল। ভাবিও আর কোনো কথা বলল না, কারণ ভাবিটা আমার ভাইয়ের সাথে ফোনে প্রেম আলাপ করবে। ভাবি চলে যাওয়ার পর আসমা হাতটা সরালো। তোমার হাতটা কিন্তু অনেক শৈল্পিক। শালা লুচ্চা, আপুকে আবার মিথ্যা বললি কেন? তুমি পেতনির মতো দাঁড়িয়েছিলে তাই ওই রকম করেছি, কারণ আমি অল্প বয়সে বিধবা হতে পারবো না। বিধবা মানে? তুমি বুঝবা না। যাও, তোমার আপুর সাথে হাঁটাহাঁটি করো, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আসমা কিছু না বলে চলে গেল। আরো কিছু সময় পর ভাবি আর আসমা আসলো। তারপর তারা দুজনেই গাড়িতে বসলো। ভাবি, এত তাড়াতাড়ি বাসায় যাবে? তাহলে কি করব? তুই তো শুধু গাড়ির মধ্যে বসে পাইছিস এক ফোন টিপা। আরে, তোমার তো ছোট বোন ছিল, আর বেআইন কেমন ঘোরাঘুরি করলেন। আপু, আমি শিওর তোমাদের দুজনের কথা বলা দেখে আমি পাগল হয়ে যাব। কেন, পাগল হওয়ার কি আছে? আগে বল তুই কে? ড্রাইভার। তাহলে আপুকে ভাবি রাখছিস কেন? বড় ম্যাডাম বলে দিছে। বড় ম্যাডাম মানে? ভাবি শাশুড়ি আম্মা। ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। কি ভেবেছিলে? সেটা তোর জানা লাগবে না, এখন চল। আমিও আর কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলাম। তবে কোথায় যাব সেটা জানি না, তাই ভাবিকে বললাম, ভাবি এখন কোথায় যাব? আমাকে বাসায় নামিয়ে দিও, তারপর আসমা তোমাকে পরে ঠিকানা বলে দিব। ঠিক আছে। তারপর ভাবিকে বাসায় নামিয়ে দিয়ে আবারও ড্রাইভ করতে লাগলাম। এই যে ম্যাডাম, বাসা ঠিকানা বলেন। মাগুরা, আরএফ টাওয়ার। এরকম চুপ হয়ে গেলেন কেন? বিএফটার জন্য কষ্ট হচ্ছে। বিএফ মানে? তোমার বিয়ে আছে, আমায় বলনি কেন? তোকে বলতে যাব কেন? দেখো আসমা, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওই চুপ, তোর কোনো ঠিকানা আছে? কাজ তো করে শুধু ড্রাইভিং, সেটাও আমার দুলা ভাইয়ের বাসায়। তাতে কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? এত কথা বলা বাদ দিয়ে গাড়ি চালা। গাড়ি ড্রাইভ করছি, এমন সময় আসমা গাড়ি থামাতে বলল। কিন্তু এটা তোর বাসা না। ওই শালা ফকির, এই দেখ আমার বিএফ। ফটোটা দেখার পর আমি হাসবো নাকি কান্না করব বুঝতে পারছি না, কারণ ফটোটা কোনো মানুষের না, শুধুমাত্র একটা বিড়াল। কি হলো, কথা বলছিস না কেন? না মানে এমনি। তাহলে হাসছিস কেন? তেমন কিছু না। ওই চুপ, এখন তাড়াতাড়ি গাড়ি চালা। ঠিক আছে জানেমান। তোকে আমি ধুর। আসমার সাথে আর কোনো কথা না বলে ওর দেওয়া ঠিকানায় নিয়ে আসলাম। আসমা গাড়ি থেকে নেমে চলে গেল। কি মেরে বাবা, একটাবারের জন্য বাসার ভিতরে আসতে বললো না, শালি কিপটা একটা। সেখানে আর না থেকে বাসায় চলে এলাম। এভাবে আরো কিছুদিন চলে গেল। এখন অবধি আমি আসমাকে জানতেই দেইনি আমি কে আর কি আমার পরিচয়। একদিন রাতে আম্মু আব্বুর সাথে কথা বলছি, এমন সময় ভাবি আসলো। বৌমা, কিছু বলবে? হ্যাঁ আম্মা। বলো। আম্মা, আমি আসলে কালকে বাসায় যেতে চাচ্ছিলাম। কিছুদিন পরে গেলে হয় না? ঠিক আছে আম্মা। আর আম্মা, আপনি কি সোহানের বিষয়ে কিছু জানেন? ভাবি তারা সব জানে, তুমি এখন তার পরিচয় দিও না, দিলে আমার জীবনে ফেলুদা বের করে ছেড়ে দিবে। বৌমা, তুমি ওর কথা শোনো না, তুমি আমাদেরকে বলো। তারপর আর কি, কলিজার ভাবিটা সবকিছু আব্বু আম্মুকে বলে দিল। আব্বু আম্মু তোমরা জানো ভালো, বাট এই কথা যেন আসমা না জানে।
ও জানে আমি শুধুমাত্র তোমাদের বাসার একটা ড্রাইভার। ঠিক আছে, তাই হবে। এরপর আব্বু আম্মু আর ভাবির সাথে আরো কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। অপরদিকে আসমা সেদিনের মতো ঘোরাঘুরি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ভাবতে থাকে সোহানের কথা। ছেলেটা কত কিছু সহ্য করে যাচ্ছে, কিন্তু কখনো আমার এসবের কথার বিপরীত উত্তর দেয়নি। কত ভালোবাসে পাগলটা। এসব ভাবতে ভাবতে বিছানায় থাকা বালিশটাকে জড়িয়ে ধরে। রাতে খাবার খাওয়া শেষ করে আসমার রুমে বসে তার বান্ধবীদের সাথে ফেসবুকে কথা বলতে মগ্ন। এমন সময় ভাবি মানে আসমান আপু আসমাকে কল করে। আসমা, কেমন আছিস? হ্যাঁ আবু, ভালো। তুমি কেমন আছো? ভালো। আব্বু আম্মু কেমন আছে? তারাও ভালো আছে। আসমা, একটা কথা বলার ছিল। সেটা বলার জন্য কি তোমার পারমিশন নিতে হবে? কি বলবা বলো। শোনার পর সত্যিটা বলবি তো? হ্যাঁ রে আপু, একদম সত্যি কথা বলবো। তুই কি কাউকে ভালোবাসিস? কথাটি শোনার পর যথারীতি দুজনেই স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর আসমা বলল, ইয়ে মানে আপু, আসলে সত্যিটা কিন্তু বলার প্রমিস করেছিলি। হ্যাঁ আপু, ভালোবাসি। তা ছেলেটা কে শুনি? শোনার পর রাগ করবা না, আগে বলো। আরে রাগ করবো কেন? আসলে আমি যাকে ভালোবাসি সে অনেকটাই গরিব, কিন্তু আপু বিশ্বাস করো ও অনেক ভালো। ঠিক আছে, এবার বল ছেলেটা কে? আসলে আপু, ছেলেটা তোমাদের বাসায় ড্রাইভার। কি? ড্রাইভার? হ্যাঁ আপু। তুই শেষে কিনা একটা ড্রাইভারের সাথে? নাম কি? সোহান। ভাবি কথাটা শুনে সে এত খুশি হয়েছে যে বলার মতো নয়। তারপরেও ভাবি নিজেকে স্বাভাবিক আর আসমাকে পরীক্ষা করার জন্য বলল, কি বলছিস এসব? ভেবে দেখেছিস? এখানে ভাবার কি আছে? কিন্তু তুই কি জানিস আমার দেবর তোকে কত ভালোবাসে? দেখো আপু, আমি তোমার দেবরকে চিনি না, আর তাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। কেন পারবি না? কারণ আমি সোহানকে অনেক ভালোবাসি। যেদিন থেকে ওর সততা দেখেছিলাম সেদিন থেকেই ওকে ভালোবাসি। তোমরা হয়তো জানো না, সোহান তোমাদের বাসায় ড্রাইভারের পাশাপাশি পড়ালেখাও করে। তাতে আমার কোনো যায় আসে না। তবে আমি যেদিন ওকে বিনা অপরাধে মেরেছিলাম, তারপরেও সোহান কোনো প্রতিবাদ করেনি, বরং হাসি মুখে সব সহ্য করেছে। একদিন আমি বাসায় আসার পর খেয়াল করলাম সোহান একটা ছোট্ট প্রতিবন্ধী ছেলেকে সাহায্য করছে। সেটা দেখার পর আমি ওকে ফলো করি। ওদের পিছু পিছু যাওয়ার পর খেয়াল করলাম সোহান ভাইয়াটাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেই প্রতিবন্ধী ছেলেটাকে অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়ায়। এটাই শেষ নয় আপু, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোহান এবং সেই প্রতিবন্ধী ছেলে একটা রিক্সা নেয়। আমিও তাদের পিছু নেওয়ার জন্য আমিও একটা রিক্সা নেই। রিক্সাটা কিছু দূর যাওয়ার পর দেখলাম সোহান ছেলেটাকে অনাথ আশ্রমে ভেতরে নিয়ে গেল। আমি দূর থেকে স্পষ্ট বুঝতে পারলাম সোহান তার মানিব্যাগ থেকে প্রায় সবগুলো টাকাই ওই ছেলেটা এবং ওই অনাথ আশ্রমকে সচল রাখার জন্য টাকাগুলো দান করে। ব্যাস, তখন থেকেই আমি ওকে ভালোবাসি। কারণ যে ছেলেটা একটা অনাথ ছেলেকে এতটা ভালোবাসে, তাহলে আমাকে কতটা ভালোবাসবে। হ্যাঁ, আমি জানি ওর বেতন কম, তোমরা ওকে কম টাকা দাও, কিন্তু আপু বিশ্বাস করো, আমার এতে কোনো সমস্যা হবে না। আমি অল্পতেই অনেক খুশি থাকতে পারবো। তুমি প্লিজ আমাকে এই বিষয় নিয়ে আর কোনো কথা জিজ্ঞেস করো না। আসমার কথা শুনে ভাবি নিজেও যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। অনেকটা ভাবির গর্ব হচ্ছে বটে, কেননা তার ছোট বোন টাকাকে নয় বরং ভালোবাসাটাকে আপন করে পেতে চায়। আসমার কথাগুলো শোনার পর ভাবির চোখ দিয়েও দুফোঁটা জল গড়িয়ে পড়ে। আসমাকে কি বলে এখন সান্ত্বনা দিবে সেটাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে পড়ল আসমা সোহানকে যেসব কথা বলে অপমান করে সেই সব কথা, তাই বলল, কিন্তু তুই তো সোহানকে সহ্য করতে পারিস না। কে বললো তোমাকে? আমি তো নিজেই শুনলাম তুই ওকে ছোট লোক, ফকির আরো অনেক কিছু বলে অপমান করিস। করি, তবে সেটা শুধু ওকে পরীক্ষা করার জন্য। বুঝলাম, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। এখন রাখছি, ভালো থেকো। ভাবিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আসমা কলটা কেটে দেয়। কলটা কেটে দেওয়ার পর রুমটা বন্ধ করে দিয়ে আসমা নীরবে কান্না করে। কারণ আসমার মনে একটা ভয় হচ্ছে। সেই ভয়টা হলো যদি তার পরিবার এটা মেনে না নেয়
আবার যদি আসমার আপু মানে ভাবি সোহানকে চাকরি থেকে বের করে দেয়, সোহানকে নিয়ে হাজারো ভয় আসমার মনে। অনেকক্ষণ কান্না করার পর আসমা কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। এদিকে আসমার সাথে কথা বলা শেষ করে ভাবি কি করবে ভেবে পাচ্ছে না। আসমার সাথে যেসব কথা হয় সেটা ভাইয়াকে বলে। সবকিছু বলার পর ভাইয়া নিজেও অনেক খুশি হয়। এক পর্যায়ে ভাবি আমাকে বলার জন্য রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখন ভাইয়া ভাবিকে বাধা দেয় এবং সারপ্রাইজ দিবে বলে সেদিনের মতো সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন প্রতিদিনের মতো কলেজে চলে আসলাম। তবে আজ কলেজে যাওয়ার পরপরই আসমাকে দেখতে পেলাম। কিন্তু আসমাকে দেখার পর হঠাৎ করে বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব করলাম। কারণ আসমাকে দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে, চোখ অনেকটা ফোলা ফোলা লাগছে। আসমাকে এমন অবস্থায় দেখতে একদম খারাপ লাগছিল, তাই ক্লাসের দিকে পা বাড়ালাম, কিন্তু পেছন থেকে আসমার ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। সোহান, আজ কি তোকে কেউ কিছু বলছে? কে কি বলতে যাবে? না মানে আমার আপু, বা তুই যে বাসায় চাকরি করিস সেই বাসার লোকজন। সেটা চাকরি না বলো, আমি যে বাসার চাকর সেই বাসার মানুষজন। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিব কুত্তা। আর আমি কি করব শুনি? কি করবি তুই? ভালোবাসি বলবো। ধুর, তোর সাথে কথা বলাই বোকামি। কথাটি বলে আসমা আমার কলার ছেড়ে দিয়ে চলে গেল। আজ আসমান ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম, কারণ আজ নিজ থেকে আমার সাথে কথা বলল। অন্যদিন হলে তো আপনারা বুঝতেই পারছেন। সে যাই হোক, ওখানে আর দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে এলাম। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে নিচে আসতেই ভাবি বলল, সোহান ভাই আমার, এখন থেকে একটু কম ঘুমানোর চেষ্টা কর। কেন ভাবি? সেটা তো উপকারের জন্যই। তবে উপকারটা কি শুনি? এখন বলা যাবে না, আম্মা আছে। তার মানে আমি এই পরিবারের বাইরের মানুষ? আরে আম্মা, কি যে বলো, তুমি তো আমাদের সবার কলিজা, তাই না সোহান? থাক, আর বলতে হবে না। এখন কিছু বলবে নাকি আমি চলে যাওয়ার পর বলবে? না আম্মা, তুমি এখানে থাকো। তাহলে বলো। তারপর গত রাতে ভাবির আর আসমার কথাগুলো সব বলল। সব শোনার পর আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আসমা আমাকে এতটা ভালোবাসে। ভাবি, তুমি কি সত্যি বলছো? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? ও ভাবি, তুমি আমায় কি শোনাইলা? খুশিতে মন চাইছে এখনই লুঙ্গি ড্যান্স দেই। আম্মার ভাবিকে জড়িয়ে ধরে এক দৌড়ে রুমে চলে এলাম। রুমে এসে টেলিভিশন চালু করে ফুল সাউন্ড দিয়ে একটা গান স্টার্ট করে নাচ শুরু করলাম। কিছু সময় পর হাঁপিয়ে যেতেই বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। রাতে খাবার খাওয়ার জন্য আম্মু ডেকে তুলল। তারপর ফ্রেশ হয়ে রাতের খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে ঘুমাতে যাব, এমন সময় আসমার কথা মনে পড়ল। মেয়েটা পারেও আমাকে বোকা বানাতে, আর যেটা চেয়েছিলাম সেটাই হলো। আসমার টাকাকে নয়, বরং আমাকে এবং আমার সততাকে ভালোবেসেছে। এসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে ঢুকতেই দেখলাম আসমা এবং ওর ফ্রেন্ডগুলো বসে আড্ডা দিচ্ছে। ওদের কাছে যেতে যেতে ভাবতে লাগলাম, মেয়েটা পারেও অনেক, এতদিন কত বকা অপমান করলো, আর সেই নাকি আমাকে ভালোবাসে। তুমিও অপেক্ষা করো শোনা, আমাকে কষ্ট দেয়া তুমি হাড়ে হাড়ে টের পাবে। এসব ভাবতে ভাবতে আসমাদের কাছে চলে এলাম। তুই এখানে কেন? তোমার সাথে প্রেম করতে আসলাম, কথাটি বলে আসমার পাশে বসলাম। তুই এখানে বসলি কেন? তাহলে কি তোমার কোলে বসবো? তোরে আমি? তারপর আমার গলা ধরে কিছু সময় ঝাঁকানোর পর ছেড়ে দিয়ে আগের অবস্থায় বসলো। আর মরবে না? তুই কে যে তোকে মারতে যাব? তাহলে এখন মারলা কেন? মন চাইলো তাই মারলাম, দরকার পড়লে আবার মারবো, তাতে তোর কি? যদি আমি কোথাও হারিয়ে যাই? হারিয়ে যাবি মানে? তুমি বুঝবে না। এখন বলো কেমন আছো? সেটা তোকে বলতে যাব কেন? আমাকে না বললে কাকে বলবা শুনি? যাকে ইচ্ছে তাকে বলবো। আর তুই এখান থেকে যা, না হলে তোর খবর আছে। ওকে যাও বলতে হবে না, যখন আমি চলে যাব তখন বুঝতে পারবা। কুত্তা ফকির, বারবার কোথায় চলে যাওয়ার কথা বলিস? তোকে আমি? কে শোনে কার কথা? এক দৌড়ে ক্লাসে চলে এলাম। ক্লাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় আসমা ক্লাসে আসলো। সেদিকে আর খেয়াল না করে বন্ধুদের সাথে মজা করতে লাগলাম। কিছুক্ষণ মজা করার পর ক্লাসের স্যার এলো। তবে ক্লাসগুলো করার সময় আসমার দিকে চোখ পড়তেই দেখতে পেলাম আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। এটা অবশ্য আজ প্রথম না, মাঝে মাঝে তাকিয়ে থাকে, তবে আজকের তাকানোটাই অনেকটাই ভিন্ন। হয়তো কিছু চাওয়া বা পাওয়ার আশায় তাকিয়ে আছে। দুজনের একই সাথে চোখ পড়তেই মুচকি হেসে ক্লাসে মনোযোগ দিলাম। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাইরে বের হব, এমন সময় কে যেন পেছন থেকে ধাক্কা দিল। নিজের ভারসাম্য রক্ষায় ব্যর্থ হওয়ায় সামনে থাকা মেয়েটার সাথে ধাক্কা লেগে দুজনেই পড়ে যাই। জয়কে জিজ্ঞেস করলাম কে ধাক্কা দিছে। প্রতি উত্তরে বলল আসমা এটা করেছে। আসমার দিকে তাকাতেই দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে। মুচকি হাসি দিয়ে পড়ে যাওয়া মেয়েটার দিকে তাকাতেই
ফকিরের বাচ্চা, দেখে চলতে পারিস না? ইচ্ছে করে মেয়েদের উপর পড়তে অনেক ভালো লাগে, তাই না? আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি, গালে হাত দিয়ে কথাটা বললাম। ইচ্ছে করে করিস নাই মানে? খুব ভালো করে জানি তোদের মতো ছেলেদের। আসিস তো বড়লোক বাপের কোনো মেয়েকে পটাতে। আর তুই আমার ড্রেসের কি করলি? তুই জানিস এই ড্রেসের দাম কত? সারা বছর কাজ করলেও এমন একটা ড্রেস কিনতে পারবি? আমি দুঃখিত। সরি বলার পর আসমার দিকে তাকালাম, তবে আসমাকে দেখে অনেকটা ভয় করছে। অগ্নিময় চোখ নিয়ে আমার আর পড়ে যাওয়া মেয়েটাকে দেখছে, কিন্তু কিছু বলছে না। সরি মানে? তোকে আজ এটার উপযুক্ত শাস্তি পেতে হবে, না হলে তোরা ভালো হবি না। তারপর পড়ে যাওয়া মেয়েটি তার এক ফ্রেন্ডের হাত থেকে সস নিয়ে আমার শার্টের উপর ছুঁড়ে মারল। মেয়েটা এমন কাজ করবে ভাবতে পারি নাই। শার্টের দিকে তাকাতেই বুঝতে পারলাম নষ্ট হয়ে গেছে, আর এটা বেশি সময় পরে থাকাও যাবে না। মনে মনে এসব ভাবছি, এমন সময় ঠাস ঠাস শব্দ হলো।